অনেকেই বলে থাকেন উত্তরবঙ্গের রাজধানীর নাম হচ্ছে বগুড়া। বিশেষ করে রাজশাহী বিভাগের অনেক দাপ্তরিক কার্যালয় বগুড়া অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটাতে যেমন প্রাচীনতা আছে, মহাস্থানগড়ের মতো ঐতিহ্য আছে, ঠিক তেমনিভাবে আধুনিক বগুড়া অনেক বেশি মাত্রায় কর্মচাঞ্চল্যে ভরপুর, কর্মতৎপরতায় ভরপুর। আর এই অঞ্চলের প্রবৃদ্ধি থেকে নারী পুরুষ একসঙ্গে একযোগে নিয়ে যাচ্ছেন। তবে প্রসঙ্গটা যখন নির্বাচন, তখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভাবনায় কি ভাবছেন এখানকার নারী ভোটাররা, তাই জানার চেষ্টা করব আজকের হার ভোটের আয়োজনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এবং আমি আসলে যে অঞ্চলটাতে এসেছি, একটু আগেই বলছিলাম যে একটা ঐতিহ্যগত ব্যাপার আছে, ঠিক তেমনিভাবে বর্তমান সময়ের বগুড়া অনেক বেশি মাত্রায় কর্মচাঞ্চল্যে ভরপুর। এবং আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। একজন প্রথম ভোটারকে দিয়েই আমি আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। একটু শুরুতেই এটা জানতে চাই যে প্রথম ভোট দেওয়ার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন মনে হচ্ছে? সেটা কি বোর্ড পরীক্ষায় প্রথম যাওয়ার মতো নার্ভাসনেস? কিছুটা ওরকমই, মানে বোর্ড পরীক্ষায় একটা ভয় কাজ করে, কি করব, কিভাবে পরীক্ষা দিব, আশেপাশে কে থাকবে, স্যার ম্যাম কীরকম থাকবে, সেরকমই কিছুটা অনুভব হচ্ছে যে ভোট দিব, কাকে ভোট দিব, সে পরবর্তীতে কি করবে না করব, বলা যায় ওরকমই। এরকম কোনো কিছু কি ঠিক করেছেন যে কেন্দ্রে গিয়ে আগে কি রুমটা খুঁজবেন নাকি আগে সেলফি তুলবেন? না, ওরকম কিছু না। বর্তমান যে মানে জেনারেশন, তারা জি। কিন্তু সেলফিটাই বেশি প্রেফার করে। হুম। কিন্তু আমার মতে প্রথমে যেয়ে খুঁজবো, রুমটা খুঁজবো, যে দেখবো যে কোথায় ভোট হচ্ছে না হচ্ছে, কিভাবে হচ্ছে, দেন গিয়ে সেলফি তুলবো। হচ্ছে যে প্রার্থীরা তো নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেন, তাই না? সেই প্রতিশ্রুতিটা আমি যদি আপনাদের ভাষায় জিজ্ঞেস করি, সেগুলো কি আপনার কাছে 4K-র মতো মনে হয়, নাকি এইচডির মতো মনে হয়, নাকি এসডির মতো মনে হয়? 4K-র মতো মনে হয়। প্রার্থীরা যখন বড় বড় কথা বলে যে আমি এটা করব, ওইটা করব, এটা করব, কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা বুঝতে পারি যে কিন্তু সেটা হচ্ছে না। তারা প্রথমে খুবই বড় বড় কথা বলে, কিন্তু ধীরে ধীরে সেগুলোর কোনো কাজই আমরা দেখতে মানে পাচ্ছি। পরে গিয়ে সেটা এসডি হয়ে যায়। জি। দেন এই জায়গাতে আসন্ন নির্বাচনের প্রত্যাশার জায়গাটা কি করছেন? প্রত্যাশার জায়গাটা বলতে, তারাও এখন ওরকমই বড় বড় কথা বলছেন। এখন বোঝা যাবে পরে যে কি হবে। তারাও মানে অতীতের মতো কাজ করবে, নাকি বর্তমানে যে জেনারেশন চলছে তাদের মতো করে কাজ করবে। আমি এই জায়গাটা ফিরবো আপনার কাছে অন্য আরেকটা প্রসঙ্গ নিয়ে। একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো অবশ্যই অনেকগুলো নির্বাচন দেখেছেন, আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় নির্বাচন কোনটা? আমি ব্যক্তিগত জায়গা থেকে জিজ্ঞেস করছি এই কারণে, আমরা যেটা শুনেছি আমাদের মা খালাদের কাছ থেকে, আগে নাকি নির্বাচনের সময় অনেক উৎসব মুখর একটা পরিবেশ থাকতো, সবাই মিলে একসঙ্গে টেলিভিশনের সামনে বসে দেখতো, পিঠা পায়েস রান্না হতো, রেজাল্টের অপেক্ষা চলতো। আপনি একটু এরকম গল্প কি শেয়ার করতে পারবেন আমাদের সাথে? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। আগে ছিল সবচেয়ে বড় জিনিস সততাটা। প্রতিটা মানুষের মধ্যে সততাটা ছিল। যে ভোট ইলেকশন করছে তার মধ্যেও ছিল, যারা ভোটার তাদের মধ্যেও ছিল। যার কারণে উৎসব মুখর একটা সুন্দর একটা পরিবেশ আমরা পেয়েছি। তখন কিন্তু দেশে কি উন্নতি হবে না লোকসান হবে, একে দিলে হবে, ওকে এই জিনিসগুলো আমাদের ছিল না। জাস্ট একটা আনন্দ, উৎসব মুখর পরিবেশে আমরা যে ভোটটা দিয়ে এসেছি। মানে মানুষ নির্বাচন করে, মার্কা নির্বাচন করে না। এখন তরুণ নেতৃত্ব নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তরুণ নেতৃত্বের কিছু জায়গাও আমরা দেখেছি। আপনার কাছে কি মনে হয় যারা তরুণ নেতৃত্ব নিয়ে কাজ করতে চাচ্ছে, তারা বয়স্কদের ব্যাপারটাও মাথায় রাখছে, বা বয়স্করা কি স্যাটিসফাইড তাদের উপরে? এটা 100% তারা স্যাটিসফাইড। আমরা আশা করছি, সবাই আমরা আশাবাদী যে এবার একটা কিছু হবে। আর বয়স্কদের, তারা তো এখন আর করার কিছুই নেই। একটা মধ্য বয়সে এসে দাঁড়িয়েছি, যেন আমি নিজেকে দিয়ে বলছি, আমরা কিন্তু এখন কোনো প্ল্যাটফর্ম পাই না। একটা বয়সে লিমিট বেঁধে দেয় উদ্যোক্তারা। এই বয়স পর্যন্ত কোনো ট্রেড লাইসেন্স ব্যবহার করতে পারবে না, ওই সুযোগ সুবিধা পাবে না, ব্যাংক লোন পাবে না। তারপরে আমাদের যে এক্সপিরিয়েন্স, আমরা যে শিক্ষাটা গ্রহণ করেছি, আমরা তো হয়তো অনেক দেরিতে শিখেছি, হাউসওয়াইফ হয়ে তারপরে শেখার সুযোগ পেয়েছি। কিন্তু আমরা কোথায় যাই? আমাদের কাজগুলো তো আমরা দিয়ে যেতে চাই। এটার জন্য আমরা একটা প্ল্যাটফর্ম চাই, আর আশাবাদী এটা আমরা পাবো এখন। আশাবাদটা আপনি ব্যক্ত করেছেন। এই পাশে আরও একজন তরুণ ভোটারকে দেখতে পেয়েছি, যিনি সংস্কৃতি অঙ্গনের সঙ্গে জড়িত। একটু জানতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতি এবং নাটক কোনটাতে অভিনয় বেশি বলে মনে হয়? অবশ্যই দুইটাতেই, কিন্তু রাজনীতিটা যখন সমাজের সকল মানুষের অধিকার প্রতিস্থাপন করবার একটা দর্পণ, তো সবথেকে প্রথম রাজনীতিটাই প্রায়োরিটি পায়, এবং সেইটাই মানুষের সকল চাহিদার সঙ্গে যেহেতু যুক্ত, তো রাজনীতিটাই প্রথম আর কি। একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে
সিনেমা নাটকে আমরা অনেক রাজনীতিবিদদের চরিত্র দেখি, হিরো ক্যারেক্টারেও দেখি, ভিলেন ক্যারেক্টারেও দেখি। আপনি যে প্রার্থীকে ভোট দিতে চান, আপনি তার মধ্যে কেমন বৈশিষ্ট্য আসলে এক্সপেক্ট করেন? এরকম কোনো ক্যারেক্টারের এক্সাম্পল কি দিতে পারবেন, যে এরকম কোনো একটা সিনেমা বা নাটকে বা কোনো মুভিতে দেখেছেন, বা আপনার প্রিয় কোনো ক্যারেক্টার যে এর মতো আপনি একজন প্রার্থীকে দেখতে চান? সেটা কোনো স্পোর্টস ক্যারেক্টার হতে পারে, স্পোর্টসম্যান হতে পারে। আপনার কাছে এরকম কোনো ক্যারেক্টার কি হ্যাঁ মাথায় হ্যাঁ আছে? অবশ্যই। আমরা ব্রিটিশ আন্দোলনে মাস্টারদা সূর্য সেনকে দেখেছিলাম। আমরা ব্রিটিশ আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা শুনেছি। তো ব্রিটিশ আন্দোলন দেখেন, যেখানে 200 বছর তারা আমাদের এই ভারতীয় উপমহাদেশকে শাসন করেছে, তার বিরুদ্ধে তারা কিন্তু 1930 সালে ওই চট্টগ্রামে ওরা প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং দেখেন তখন কিন্তু বাংলাদেশের বাঙালিদের কথা বলা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। তো তখন কিন্তু তারা এই কাজটা করতে পেরেছিল। তো আমরা বলতে চাই যে এত কঠিন কঠিন বিষয়ের মধ্য দিয়েও আমাদের বাঙালি বীররা কিভাবে করে তাদের শক্ত হাতে মেরুদণ্ড শির দ্বারা সোজা করে তারা প্রতিবাদ করতে পেরেছিল। এদেশ থেকে ব্রিটিশদের তাড়িয়েছি আমরা, এদেশ থেকে আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি। তো আমরা বলতে চাই বাংলাদেশে শুধু এই সংকটটাই যে এখন আসছে তা না, আরও অনেক সংকট আসবে। সব কিছুকে আমাদের যেরকম অতীত ইতিহাস আছে সেগুলোকে একেবারে বীরের মতো করে বরণ করে নেবার, এখনও যত সংকটই আসুক আমরা সেই রকম বীরের মতো করে যে প্রতিনিধির কথাই বলি তারা যেন ওই রকম চরিত্র নিজেদের মধ্যে ধারণ করতে পারে, আমরা এই ধরনের প্রতিনিধিকেই নির্বাচন করব। আসলে অসংখ্য ধন্যবাদ, একটা চমৎকার এক্সাম্পল আপনি দিয়েছেন। আপনি একটু আপনার কাছে আসতে চাই, মার্কা নাকি প্রার্থী, কোনটা আসলে জেতে নির্বাচনের শেষ পর্যন্ত? আমি প্রশ্নটা এই কারণে করলাম যে অনেকে একটা কথা বলে, বাংলাদেশের একদম ম্যাস পিপল, আমজনতা, তারা মার্কাটা দেখেই ভোট দেয়, আবার অনেক সময় প্রার্থীদের মিষ্টি কথায় প্রভাবিত হয়। দিন শেষে আপনার অবজারভেশনটা কি, মার্কা জেতে না প্রার্থী জেতে? আমরা যখন শুধু মার্কাটাকেই চিন্তা করব, তাহলে আমরা কিন্তু সেই প্রার্থীটার যে গুণাগুণ, এটাকে আমরা তাহলে আর বিচার করতে পারবো না। তো আমার কাছে মনে হয় যে প্রার্থীরটাকেই আমাদের বেছে নেওয়া উচিত। তার চরিত্র, তার স্বভাব সব কিছু মিলে যাকে আমার ভালো মনে হবে, আমার মনে হয় তাকেই ভোট দেওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচনী ইশতেহারে যে সমস্ত কথাগুলো থাকে বা আমরা দেখি স্বাভাবিকভাবে, আপনি অনেকগুলো নির্বাচন দেখেছেন, কখনো কি মনে হয়েছে এই নির্বাচনের ইশতেহারগুলো দেখে যে এটা তো 20 বছর আগেও দেখছিলাম? হ্যাঁ, কিছু কিছু তো থাকবেই, কারণ 20 বছর আগের এবং বর্তমান সব কিছু মিলিয়েই হয়তো ইশতেহারটা হয়। কিন্তু এই ইশতেহারটা আসলে দেখা যায় কি যে পরবর্তীতে এটাকে আর ইশতেহারেই থেকে যায়, এটা বাস্তবায়িত হয় না। সেক্ষেত্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ প্রত্যাশা কি করছে, আপনি কি এক্সপেক্ট করছেন? আমরা এবার চাই একটা পরিবর্তন, যে ইশতেহারে যেটা থাকবে সেটা যেন বাস্তবায়ন হয়, এবং এই বাস্তবায়নের পক্ষে আমরা কাজ করব, যেন আমরা সেই প্রার্থীর কাছ থেকে সেটাকে আমরা আদায় করে নিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি আপনার কাছে আবারও ফিরবো। এই পাশে একজন শিক্ষক আছেন। ম্যাম, আমি আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে, অনেকেই একটা কথা বলে, সেটা হচ্ছে শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায়, কিন্তু আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রশ্ন করাটাকে সাপোর্ট করে? রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রশ্ন করা সাপোর্ট করবে, কারণ আমরা অবশ্যই সমাজে রাজনৈতিক ব্যক্তির কাছেও আমরা জবাবদিহিতা চাই, মানে প্রতিটা কাজের জবাবদিহিতা থাকতে হবে। আর ওইটাও অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরও থাকতে হবে, যে প্রতিটা ভোটারের জায়গা থেকে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আমরা একটা কথা বলি যে অঙ্ক পরীক্ষা যখন আমরা দিই বা কোনো অঙ্ক যখন করি, সেই অঙ্কটা তো বুঝে করতে হয়, এখানে মুখস্থ বিদ্যার কোনো সুযোগ নেই। আবার অনেক সাবজেক্ট আছে যেগুলো আসলে মুখস্থ বিদ্যা করে করতে হয়। ভোটারদের আসলে ভোট দেওয়ার সময় কি অঙ্ক পরীক্ষার মতো দেওয়া উচিত নাকি মুখস্থ বিদ্যার মতো দেওয়া উচিত? অবশ্যই অঙ্ক পরীক্ষার মতো। কেন, একটু ব্যাখ্যা জানতে চাই। এইটা মানে মুখস্থ যে হচ্ছে, আমাকে অবশ্যই হিসাব নিকাশ করে দেখতে হবে যে যাকে আমি ভোট দিব তিনি মানে নির্বাচিত হওয়ার মতো যোগ্য ব্যক্তি কিনা। আমাকে অবশ্যই সেই হিসাব নিকাশটা করতে হবে, ঠিক অঙ্কের মতোই আমাকে হিসাব নিকাশটা করতে হবে, যে আসলেই তাকে ভোট দিয়ে আমরা যদি জয়ী করি, তাহলে কি উনি আসলেই কি আমাদের সমাজের জন্য মঙ্গল কিছু করতে পারবেন। আমরা সেটা অবশ্যই দেখব হিসাব নিকাশ করে, অঙ্কের মতনই মানে হিসাব নিকাশ করে তারপরে আমরা তাকে ভোট দেব। না, প্রাসঙ্গিক একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে নির্বাচন তো সামনে আসছে, অনেক সার্ভেতেই দেখা যায় যে নির্বাচনের ব্যাপারে অনেকের মাঝে এক ধরনের শঙ্কা কাজ করে। আপনি একজন শিক্ষক, পরীক্ষার হলে যখন কোনো স্টুডেন্ট নকল করে, সেটা আপনারা ধরে তাকে এক্সপেল করতে পারেন। আবার শিক্ষকরা নির্বাচনেও প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করে থাকেন।
সেক্ষেত্রে নকল দেখলে কি সেটা ধরা পড়ার কোনো স্কোপ থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে? সেটা কি বলা যায় যে আমি নকল ধরতে পেরেছি? যদি জনগণ যদি চায় যে আমি ধরবো, তাহলে ধরতে পারবে। এখন কি সেই পরিবেশটা আছে বলে আপনার কাছে মনে হয়? এই পরিবেশ কিছুটা হলেও ফিরে এসছে। কিছুটা হলেও ফিরে এসছে, একটা আশাবাদ আপনি ব্যক্ত করছেন। আপনার কাছে আমি আবার ফিরতে চাই একটু আপু, আপনার কাছে আমি আসতে চাই। সেটা হচ্ছে ইউরোপ আমেরিকার প্রেক্ষাপট যদি আমরা একটু চিন্তা করি, ইউরোপ আমেরিকাতে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যারা জনপ্রতিনিধি থাকেন বা রাজনীতিবিদ থাকেন তারা জনগণকে স্যার বলে সম্বোধন করেন। বাংলাদেশে কিন্তু ব্যাপারটা দূরত্বটা উল্টা, জনপ্রতিনিধিদেরকে সাধারণ জনগণ স্যার বলে সম্বোধন করে। প্রশ্নটা আমি আপনাকে একটু রূপক অর্থে করছি আর কি বিষয়টা। আপনার কাছে কি মনে হয় যে আসলে কার কাকে স্যার বলা উচিত, কার কার কাছে দায়বদ্ধ থাকা উচিত বেশি? অনেক ইন্টারেস্টিং একটা প্রশ্ন। এখন কিন্তু আগেকার প্রেক্ষাপট কিন্তু নাই, সব কিছু চেঞ্জ হয়েছে আমাদের। যেমন আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে কোথায় কি ঘটে যাচ্ছে আমরা জানতে পাচ্ছি। এখন আমি মনে করি কি যে পরিবর্তন এসেছে, যে আমাকে স্যার বলবে, এবং এই জেনারেশন যারা আছে এরা কিন্তু প্রশ্ন করতে জানে এবং এরা একটা পরিবর্তনের আশাবাদী। এরা অনেক আশা করে, আপনি দেখেছেন এই জুলাই আন্দোলনে যতটা না মানে মুরব্বীরা অংশগ্রহণ করেছে তার চেয়ে বেশি অংশগ্রহণ করেছে এই নিউ জেনারেশন। আমি ব্যক্তিগতভাবে না, আমি পার্সোনালি মানে পলিটিক্সের সাথে জড়িত ছাত্র জীবন থেকে। আমি কলেজে নির্বাচন করেছি, কলেজের সংসদে জিএস ছিলাম, কলেজের সংসদে নির্বাচিত ভিপি ছিলাম। আমার জীবনে অনেক সুযোগ এসেছে যে আমি সাধারণ ছাত্রীদের কাছে চলে গেছি, তারা আমার কাছে আসবে এরকম না। আমার ছাত্র জীবনে এমনও হয়েছে, আমি আমার কলেজের যেই অফিসটাতে যেখানে ছাত্রীরা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আসে, ওখানে আমি একদম ডেস্কে একটা সাধারণ চেয়ার নিয়ে বসে তাদের সঙ্গে কাজ করেছি। এটা আসলে নির্দিষ্ট কোনো ইয়ে নাই। আমার যেই দায়িত্বটা আছে এটা আমি পালন করতে পারছি কিনা। তারপরে তাদের যদি মনে হয় হ্যাঁ স্যার বলতে হবে, তারা যদি মনে করে তাদের শ্রদ্ধাভাজন আমি ব্যক্তি, তারা স্যার বলবে। আমি যদি মনে করি যে না তারা আমার চেয়ে বেশি ইন্টেলেকচার, আমিও তাদেরকে স্যার বলতে পারবো, কেন বলতে পারবো না? কারণ অনেক সময় আমার চেয়েও আমার সিনিয়র অনেক ম্যাডামরা আমার কাছে আসতে পারে, আমার সিনিয়র স্যাররা আমার কাছে আসতে পারে, আমার বয়স ভার্জন যে বড়রা আছে তারাও আমার কাছে আসতে পারে। আমি অবশ্যই তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে সালাম জানাই, তাদের কাছে আমি অবশ্যই স্যার বলে সম্বোধন করতে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, সেটা হচ্ছে একটা সময় যখন রাস্তায় আমরা কোনো জটলা দেখতাম আমরা খুব আশ্বস্ত ফিল করতাম যে আচ্ছা অনেকগুলো মানুষ এই জায়গাটা একসঙ্গে আছে। এখন ব্যাপারটা হয়ে গেছে উল্টা, একসঙ্গে অনেকগুলো মানুষ গ্যাদার করলে সবাই মবের ভয় পায়। অনেকেই একটা কথা বলেন, সেটা হচ্ছে নির্বাচিত সরকার আসলে মব কালচারটা, মব ভায়োলেন্সটা দূর হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। আপনিও কি সেটা বিশ্বাস করেন কিনা যে নির্বাচিত সরকার আসলে মব ভায়োলেন্স দূর হয়ে যাবে? মবটা আসলে বর্তমানে একটা মানে আস্তে আস্তে এটা সন্ত্রাসে পরিণত হচ্ছে। কারণ কোনো কিছু যাচাই বাছাই না করে দেখা যাচ্ছে যে ওখানে একটা বিশৃঙ্খলা এখান থেকে একদম মবের শেষ পর্যায়ে চলে যাচ্ছে, ভাঙচুর বলেন, মানে যাচ্ছে না সেটা হচ্ছে। আমি এটার প্রতিকার চাই। আগামী দিনে যে সরকার আসবে বা আমরা যারা সরকার গঠন করতে যদি পারি, আমাদের দল বিএনপি যদি গঠন করতে পারে, অবশ্যই আমরা এই ব্যাপারে কাজ করব। কারণ কোনো মতেই এই মবকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনি জানেন ইতিমধ্যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মানে সরাসরি চেয়ারম্যান হয়েছে উনি এখন, তো উনি এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন যে মব সন্ত্রাস, এবং আমাদের দলের মধ্যেও দেখেছেন আপনি বিভিন্নভাবে যারা বিভিন্ন রকম অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে বিভিন্নভাবে পানিশমেন্ট দেওয়া হচ্ছে। এটা আমাদের বগুড়াতেও ইতিমধ্যে অনেকগুলো কার্যকর হয়েছে, সারা বাংলাদেশেও হচ্ছে। তো এটা কোনো মতে আমাদের যদি বিএনপি সরকার দল গঠন করে কোনো মতে এটা আমরা মানে গ্রহণ করব না। এটা আমরা জোর দাবি জানাচ্ছি যেন এটার ব্যাপারে সরকার, যে সরকারই আসুক, যদি বিএনপি সরকার নাও আসতে পারে, অন্য যে সরকারই আসুক, কোয়ালিশন সরকারই আসুক, সবার কাছে দাবি জানাবো যেন মব ব্যাপারে যেন কঠোর অবস্থান নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আমি পরবর্তীতে আবারও ফিরতে চাই। আপা, যারা ঘর সংসার চালান, বিশেষ করে আপনারা যারা রান্না করেন, তরকারিতে লবণ হয়েছে কি হয় নাই সেটা আপনারা টেস্ট করে বুঝতে পারেন যে তরকারিতে লবণটা ঠিক মতো হয়েছে কি হয় না, একটা আন্দাজ করে আপনারা দেন, কারণ এক্সপার্ট হয়ে গেছেন। সঠিক জায়গায় ভোটটা দিচ্ছেন কি দিচ্ছেন না ওইটা নির্ধারণ করবেন কিভাবে? আসলে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, তো সেখান থেকে আমি আমার এলাকার প্রার্থী কে কে দাঁড়াচ্ছে তার
মানে আমাদের পরিবারের সবার সাথে আলোচনা করেও সিদ্ধান্ত নিতে পারতেছি বা জানতে পারতেছি তাদের কার কি গুণ। তো আসলে সেখান থেকেই আমরা ওই প্রার্থীকে পছন্দ করে নিচ্ছি যে আমি কাকে ভোট দেব, কে আমার পরবর্তীতে কার কাছে আমার সুযোগ সুবিধার গ্রহণযোগ্যতা বেশি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি তো ঘর চালাচ্ছেন, এটাও কিন্তু কোনো সহজ কাজ নেই, এটা খুব কঠিন একটা কাজ, কারণ পুরো পরিবারকে সামলাতে হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে একজন আদর্শ গৃহিণীর কাছ থেকে একজন পলিসি মেকার আসলে কোন জায়গাগুলো শিখতে পারে? কারণ ঘর চালানো একটা অনেক বড় আর্টের জায়গা, দেশ চালানো একটা জায়গা। পলিসি মেকাররা কি শিখতে পারে একজন ঘর চালানোর মানুষের কাছ থেকে? তারা এটাই শিখতে পারে যে পরিবারের সদস্য, একটা পরিবারের যে অনেক পরিবারে অনেক সদস্যই থাকে, সবাই তো আর একমত হয় না, ভালোও থাকে কেউ কেউ খারাপও থাকে। তা তাদের এটাই শিখতে হবে যে আমি যেমন আমার পরিবারের সব সদস্য সবাইকে মানে নিয়ন্ত্রণ করে কিভাবে সুন্দরভাবে রাখতে পারবো, তো তাদেরকেও সেটাই রাখতে হবে। মানে দেশের মানুষ সবাই সমান না, সবাইকে একত্রে নিয়ে কিভাবে ভালোভাবে দেশটাকে রাখতে হবে, দেশটা চালাতে হবে, এটাই তাদের শিখতে হবে একজন গৃহিণীর কাছে বা সাংসারিক মানুষের কাছে। অর্থাৎ এই জায়গাটা আপনি বলছেন যে ডিসিপ্লিনের জায়গাটা এবং এই যে কৌশলগত জায়গাটা, সেটা অবশ্যই একজন পলিসি মেকার শিখতে পারে। একটু আপনার কাছে যদি জানতে চাই, আপনি ভোট দিয়েছেন এর আগে? জি না, আমি ভোট দেইনি, ভোটার হয়েছি অনেক আগেই, কিন্তু ভোট দিতে পারিনি আর কি। এই এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। এই এক্সপিরিয়েন্সটা খুব ইন্টারেস্টিং যে ভোটার হয়েছেন আগে জি। কিন্তু ভোট দিতে পারেন নাই। সেটা কেন পারেন নাই? ইচ্ছা হয় নাই নাকি গিয়ে দেখেছেন যে ভোট দেওয়া হয়ে গেছে? আসলে দেশের পরিস্থিতি, মানে আমি যখন ভোটার হয়েছি তারপর থেকে এমন দেখেছি, বা তার আগেও কিছুটা দেখেছি যে আসলে কিছুটা আতঙ্কগ্রস্ত ছিলাম। তারপরে বিভিন্ন ভোট কেন্দ্রে যে ধরনের ঘটনার কথা আমাদের তখন কানে এসেছে, সেগুলো থেকে আর কি ভোট দিতে যেতেই আর কি ভয় কাজ করেছে আর কি। সেখান থেকে আর কি ভোটটা দেয়া হয়নি, বা আমার কোনো প্রতিনিধি ছিল না, বিষয়টা এরকম না। হ্যাঁ, কিন্তু ওই যে একটা ভীতি কাজ করে আমাদের মধ্যে, জীবনের ভীতিটা সকলেরই কাজ করে। বিশেষ করে ভোট কেন্দ্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে নারী এবং যারা বৃদ্ধ, তারা বেশি মানে আতঙ্কগ্রস্ত থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। এই জায়গাটা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কি আপনি আশ্বস্ত হতে পারছেন? আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ নির্বাচন করার জন্য প্রস্তুত? আপনি ভোট দিতে যাবেন? আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি তা দেখে এখনও সত্যিকার অর্থে আমি আশ্বস্ত নই। হ্যাঁ, কারণ যে আমাদের যেভাবে আশা দেওয়া হয়েছিল ২৪-এর যে আন্দোলন, তার পরবর্তীতে যে আশাগুলো নিয়ে আমরা তাকিয়েছিলাম, সেগুলো আশা কিন্তু কোনো কিছুই পূর্ণ হয় নাই। ফলে আমাদের সেই আশাটা ওইভাবে নাই, কিন্তু তারপরও আমাদের মানে একটা জায়গায় থেকে যায় যে আমরা একটা নির্বাচন চাই এই দেশে। এটা মানে আমাদের একটা চাওয়া পাওয়ার জায়গায় চলে এসেছে। কিন্তু সেই অর্থে যে দেশের যে পরিস্থিতি, সেটা দেখে যে আশাবাদী হব, সেই জায়গাটাই আসলে আমার মানসিক অবস্থা সেখানে নাই। তো এখন আমি সেই ভীতিগুলো এখনো ভেতরে ধারণ করি। আপনার মাঝে ভীতি আছে, কিন্তু তারপরও আপনি আশাবাদী হতে চাচ্ছেন। কারণটা হচ্ছে একটা গণতান্ত্রিক সিস্টেম বা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশা আপনি করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ছোট্ট একটা বিরতি নিব, বিরতির থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে আরও আলোচনা করতে চাই। আপনাদের সবাইকে একটু পলিসি মেকিংয়ের চেয়ারেও বসাতে চাই, দেখতে চাই আপনারা আসলে কি করতে চান এই অঞ্চলের জন্য। দর্শক, সেসব বিষয় নিয়ে কথা হবে, তবে তার আগে হার ভোটে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আবারও আমন্ত্রণ হার ভোটের আয়োজন নিয়ে যমুনা টেলিভিশন আজকে আছে বগুড়ায়। কথা বলছিলাম এই অঞ্চলের নারী ভোটারদের সঙ্গে। আমাদের এই আয়োজনটা একটু ট্রিকি। সেই আয়োজনটাতে আপনাদের প্রত্যেককে আমি ক্ষমতাবান করে দিতে চাই, অর্থাৎ প্রত্যেককে একটা ক্ষমতার আসনে বসিয়ে দিতে চাই। জানতে চাইবো যে ক্ষমতার আসনে বসার পর এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ আপনারা করতে চান? আপনাকে দিয়ে শুরু করে, যেহেতু প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, অনেক স্বপ্ন আছে, অনেক প্ল্যানের জায়গা আছে আপনার মাথায়। প্রথম কোন 3টা কাজ করতে চান? আমি যেহেতু প্রথম ভোটার এবং আমি এনাদের তুলনায় খুব ছোট, আমার কথায় হয়তো অনেক ভুল থাকতে পারে, কিন্তু আমি প্রথম যেই 3টা কাজ করতে চাই, সেটা প্রথম হচ্ছে নিরাপত্তা, সম্মান এবং সমান অধিকার, এবং সবার জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিব। নিরাপত্তা, বর্তমানে ছেলেরা রাস্তাঘাটে রাত নাই দিন নাই বিন্দাস চলাফেরা করতে পারে, ওদের কোনো ভয় নাই, কিন্তু আমরা মেয়েরা রাস্তায় বের হতে পারি না। আমাদের মা বাবারা এখনও ভয় পায় যে তুই রাস্তায় একা যাবি, যদি কিছু হয়ে যায়। আমাদের মাঝে এখনও সেই ভীতিটা কাজ করছে। আমি সেই ভীতি কাটিয়ে তুলতে চাই, নিরাপত্তার ব্যবস্থা করব।
দ্বিতীয়ত হচ্ছে সম্মান এবং সমান অধিকার। বর্তমানে কিন্তু নারীরা অনেক পিছিয়ে আছে ছেলেদের তুলনায়, তারা সম্মানও পায় না, সমান অধিকার অনেক ক্ষেত্রে পায় না। আমি সেই ক্ষেত্রেও কাজ করতে চাই যেন নারীরাও সমান অধিকার এবং সম্মান পায়। তৃতীয়ত হচ্ছে কর্মসংস্থানের সুযোগ করে দিব। শিক্ষিত নারীরা এখনও বাড়িতে বসে আছে, তারা কাজের সুযোগ পাচ্ছে না, তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিব। যারা উদ্যোক্তা রয়েছে তাদের কাজের সুযোগ করে দিব, যাতে নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। একজন নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে দেশটাও কিন্তু অনেক ক্ষেত্রে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আপনি যে প্ল্যানগুলো বলেছেন, আমার মনে হয় যে পলিসি মেকার যারা আছে আপনাদের সঙ্গে যদি কোনো মিটিংয়েও সুযোগ পায় তাদের কাজটা অনেক বেশি মাত্রা সহজ হয়ে যাবে। একটু আপনার কাছে জানতে চাই, আপনাকে যদি ক্ষমতার আসনে বসিয়ে দেওয়া হয় আপনি এই অঞ্চলের জন্য কোন 3টা কাজ প্রথমে করতে চান? প্রথমেই মানে ক্ষমতা যদি পাই, গা ভাসিয়ে দিব না, আনন্দিত তো হবই। তার পাশাপাশি প্রথম চিন্তা করব, একটা দেশকে উন্নত করতে গেলে প্রথমেই আগে দারিদ্রতা বিমোচন করতে হবে, শিক্ষা খাতে উন্নত আনতে হবে, চিকিৎসা খাতে উন্নত আনতে হবে। একটা পরিবারের বাবা হচ্ছে পাহাড়, তার সাথে তুলনা করা যায় মাকে একটা নদী। তার সাথে বড় মেয়েটা যে লেখাপড়া করছি এখনই বের হয়ে আসবে ভার্সিটি থেকে, তারপর সে একটা চাকরিতে ঢুকবে, তারপরেরটা হয়তো হায়ার সেকেন্ডারি পড়ে বের হবে, ছোট একদম শিশু স্কুলে পড়ে। আমার কথা হলো এই সব হাতগুলো আগে ছিল পরিশ্রমের হাত শুধু বাবার, ইনকাম করতো আর সবাই বসে বসে খেত। এখন আমি চাই এই প্রত্যেকটা হাতটাকে আমি কাজে লাগাতে। বাবা করবে বাবার চাকরি, মা ঘরে বসেই রান্না বাড়া ছেলেপেলে মানুষ করার পাশাপাশি সে যেন ঘরে বসে কিছু একটা আর্ন করতে পারে, সে সুযোগ তাকে করে দেওয়া। তাকে সাহায্য করবে ছেলে মেয়ে। সবচেয়ে ছোট্ট শিশুটা আমি যদি একটা ঠোঙ্গা বানাই, এই শিশুটা তো একটা মুদিখানা দোকানে দিয়ে আসতে পারবে, ওরও কিন্তু একটা পরিশ্রম করা হয়ে গেল। আর তারপরে আসবো শিক্ষা। একটা জাতির মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা। আমাদের বগুড়াতে একটা ইউনিভার্সিটি নাই, এটা আনার একটা চেষ্টা করব। চিকিৎসা খাতে যেটা জিয়া রহমান মেডিকেল কলেজ আছে ঠিকই, নামকো আসতে কোনো উন্নত নাই, সেটা এখন কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে, সেটা উন্নত করার চিন্তা ভাবনা করব। শিক্ষা যেগুলা যতগুলা প্রাইভেট স্কুল আছে, কোচিং সেন্টারগুলো আছে, সবগুলো আমি উঠাই দিব। কেমন পড়ান আপনি সরকারি স্কুলে, যে তাদের কোচিং লাগে, তাদের টিচার লাগে? আগে তো আমাদের লাগতো না, আমাদের স্কুলেতেই পড়াশোনা কমপ্লিট করে দিত। আমরা যে বাসায় পড়াশোনা করে রিভাইজ দিয়ে পরীক্ষা হলে যে বসতাম, এখন কেন আমাদের কোচিং সেন্টার লাগবে? ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে কোচিং সেন্টার এবং সমস্ত প্রাইভেট ক্লিনিকগুলা, তারা যত্র দালালের হাতে আজ পুরা বাংলাদেশ জিম্মি প্রতিটা ক্ষেত্রে। এটা বন্ধ করব সবচেয়ে আগে, বিশৃঙ্খলাটাকে সুন্দর শৃঙ্খলাটা ফিরে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ আপনার থটের জন্য। আপনাকে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হয় এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ করতে চান? আমরা হচ্ছে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পক্ষ থেকে এবার বগুড়া 6 সদর আসনে আমরা প্রার্থী দিয়েছি। অ্যাডভোকেট দিলরুবা নুরি উনি এবার প্রার্থিতা করছেন। তো আমরা প্রথমেই আমাদের যে ইস্তেহার সেখানে রয়েছে যে কোটিপতিদের ক্লাব নয়, সংসদ হোক জনগণের অধিকার আদায়ের হাতিয়ার। এই স্লোগানটাকে সামনে নিয়ে এসে আমরা হচ্ছে বগুড়াতে যে সংকটগুলো আছে তার মধ্যে আমি প্রধান সংকট যদি বলি সেটা হচ্ছে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। আমাদের বগুড়া হচ্ছে একটা বাণিজ্যিক শহর, খুবই দারুণ একটা চমৎকার সম্ভাবনা রয়েছে বগুড়াতে। আমি প্রথমেই এখানে আপনারা জানেন বাংলাদেশের 85% মানুষ কৃষির সঙ্গে সংশ্লিষ্ট। তো এখানে কর্মসংস্থানের জন্য এখানে ইপিজেড গড়ে তোলা যেতে পারে, এখানে কর্মসংস্থান আরও কিভাবে করে শিল্প প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা যেতে পারে এবং এগুলোর মধ্যে দিয়ে মানুষের যে বেকারত্ব সেগুলোকে লাঘব করা যায়। এটা হচ্ছে চরম সংকট বগুড়াতে। তো এইটা আগে প্রথমে করব। দ্বিতীয়ত হচ্ছে বগুড়া একটা যানজটের শহর। আপনি দেখবেন যে বগুড়াতে আপনি বের হলেই যদি একটা রিক্সা নেন, আপনি হচ্ছে 30 মিনিটের কমে আপনি হচ্ছে আপনার বাসা থেকে আপনি সাতমাথা অতিক্রম করতে পারবেন না। তাহলে এটার মানে সবচেয়ে বড় সংকট যেটা মানে যানজটের এই সংকটটা এই কারণে যে আপনি জানেন যে বগুড়ার মধ্য দিয়ে একটা রেল লাইন চলে গেছে এবং দিনে হচ্ছে 8 বার একটা ট্রেন যদি অতিক্রম করে তাকে 2 বার করে যদি সে যায় তাহলে 16 বার একটা ট্রেন যাতায়াত করছে। তাহলে এইটা যদি হয় এবং শহরের প্রাণকেন্দ্রে মধ্যভাগে এই রেল লাইনটা থাকবার কারণ থেকে যানজটটা খুবই হচ্ছে, তাহলে শুধুমাত্র একটা ট্রেন যাওয়াকে কেন্দ্র করে পুরো শহরটা অচল হয়ে যাচ্ছে। আপনি পা ফেলবার রাস্তা পাবেন না বগুড়া শহরে।
এটা হচ্ছে মারাত্মক একটা সংকট। তো এটার কারণ হচ্ছে বগুড়ার সাতমাথা কেন্দ্রিক, আপনি অফিস আদালত, আপনি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু দেখবেন সাতমাথা কেন্দ্রিক। তো আমি যদি আমাদের প্রতিনিধি যদি সংসদে যায়, তাহলে তারা প্রথমেই এই যে একমুখী কেন্দ্রিক, বগুড়া তো অনেক জায়গা আছে, সুন্দর জায়গা, তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে ছিটিয়ে দিতে হবে এবং এতে কর্মসংস্থানও কিন্তু বৃদ্ধি পাবে। এইটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে, আমরা জানি বগুড়াকে শিক্ষানগরী বলা হয়, কিন্তু সেই শিক্ষানগরী কিভাবে করে খুনের নগরীতে পরিণত হলো। এই যে ভয়াবহতা, এই যে মাদক এখানে হরহামেশায় বিস্কিট চানাচুরের মতো কিনতে পাওয়া যাচ্ছে, এটা কেন হবে? আজকে যেখানে আমাদের শিক্ষার্থীদের হাতে বই থাকবে, তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে, তারা দেহ মননে বিকশিত হবে, সাংস্কৃতিক অঙ্গনে তাদের বিচরণ থাকবে, তারা কি করছে, তারা চাকু গ্যাংয়ে, কিশোর গ্যাংয়ে পরিণত হচ্ছে, তারা কথায় কথায় সহপাঠীকে চাকু মেরে দিচ্ছে, তাদের মানে সহপাঠীর প্রতি যে ভালোবাসা সেটা থাকছে না, তারা কথায় কথায় মানুষ খুন করছে। বগুড়াকে এখন আপনি শিক্ষানগরীর থেকে আপনি হচ্ছে খুনের নগরী হিসেবে বেশি পরিচিতি পাবেন। এইটা কেন হবে? এই ভয়াবহতা কেন থাকবে? এই আতঙ্ক কেন থাকবে? এত এত সম্ভাবনাময় বগুড়া আমাদের, সেটা তার পুরনো যে ঐতিহ্য সেটা কেন ফিরে আসবে না? আপনি জানবেন যে বগুড়াতে একটা মিউজিয়াম প্যালেস ছিল, যেখানে ওইখানে কতগুলো মন্ত্রীর জন্মস্থান, ওইখানে সেটাকে ধ্বংস করে দিয়ে এখানে একটা রানা প্লাজা তৈরি করা হলো। কেন? আপনি উন্নত দেশগুলোতে দেখবেন তাদের যে হেরিটেজ, তাদের যে গৌরবময় জায়গাগুলো, সেগুলোকে তারা হচ্ছে বাঁচিয়ে রাখে, সুন্দর করে আগলে রাখে, কিন্তু আমাদের এখানে ধ্বংস করা হচ্ছে। কেন সেটা থাকবে? আমরা বলছি ধ্বংস নয়, নতুন করে তৈরি করা হোক। তাহলে এই যে বগুড়ার সংকটগুলো আমি বলছিলাম, সেগুলো আমরা দূর করবার চেষ্টা করব। ধন্যবাদ। শিক্ষানগরীকে শিক্ষানগরী হিসেবেই রাখতে চান। আপা, আপনাকে যদি ক্ষমতার চেয়ার দিয়ে দেওয়া হয়, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ করতে চান? আসলে যে ইশতেহার নিয়ে আসব, আমি চেষ্টা করব যে এই ইশতেহারকে আমি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং অনবরত যেটি হচ্ছে যে আমি জনগণের জবাবদিহিতার আওতায় আমি নিজেকে দাঁড় করাতে চাই। আমার ভিন্ন মত এবং ভিন্ন মানুষকেও তার যে মতামত সেটাকে আমি প্রাধান্য দিয়ে আমি এই সমাজকে গড়ে তুলতে চাই। আজকে দেখেন আমাদের এই শিক্ষাটা কোথায় থেকে শুরু হচ্ছে? আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু হচ্ছে, কিন্তু সেখানে সেই প্রাইমারি স্কুলের অবস্থাটা আমরা কিন্তু আমাদের সন্তানকে কিন্তু প্রাইমারি স্কুলে আমরা পড়াই না, আমরা সব কিন্ডারগার্টেনে যাচ্ছি। এই কিন্ডারগার্টেনগুলো এক একটা 2টা রুম 3টা রুম নিয়ে সেই কিন্ডারগার্টেনগুলো তৈরি হচ্ছে, যেখানে বলা হচ্ছে বাচ্চাগুলো ফার্মের মুরগির মতো, মানে তাদের খেলাধুলা বলেন, তাদের যে বিস্তার, এটি কিন্তু হচ্ছে না। আমি চাই যে প্রাইমারি স্কুলগুলোকে আধুনিকায়ন করে সেখানে যেন যারা এলিট পার্সন তাদের সন্তানও যেন এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। তাতে করে দেখা যাবে কি যে আমাদের এই শিক্ষাটা প্রাইমারি স্কুল থেকে একটা সুন্দর শিক্ষার দিকে চলে যাবে। আরেকটা হচ্ছে যে আমরা যে নারীরা আছি, এখানে নারী বান্ধব একটি পরিবেশ তৈরি করতে চাই। আমরা নির্বিঘ্নে চলাফেরা করব, নারীদের সম্মানজনক অধিকারটুকু, তাদের ন্যায্য অধিকারটুকু আমি বাস্তবায়ন করতে চাই। আজকে পথে ঘাটে কোনো নারী কিন্তু নিরাপদ নয়। আমি প্রথম যে সোচ্চার হতে চাই, আজকে নারী শিশুরা যে ধর্ষণের শিকার হচ্ছে, সে বিচারগুলি কিন্তু আমরা সঠিকভাবে পাচ্ছি না। আমি চাই যে এই ধর্ষণের বিচার যেন সঠিকভাবে এবং দ্রুত সময়ের মধ্যে হয়, সেটা নিয়ে আমি কাজ করব। আমাদের সাতমাথার দিকে তাকান, সামান্য এক পশলা বৃষ্টি হলেই আমরা কিন্তু হাঁটতে পারি না। এই ড্রেনেজ ব্যবস্থাগুলি যে পরিস্থিতিতে আছে, সেই বিষয় নিয়ে আমরা পৌরসভার সাথে আমরা কাজ করতে চাই। আজকে যে বর্জ্য ব্যবস্থাপনাগুলো রয়েছে, সেটাও কিন্তু আমাদের জনজীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে, আমাদের পরিবেশটাকে নষ্ট করে ফেলছে। আমাদের সমাজে যে যুব সমাজ রয়েছে, তাদেরকে আমরা কর্মমুখী করতে চাই, তারা যেন কোনো রকম বিপথে না যায়। আজকে মাদকাসক্ত কেন হয়ে পড়ছে? তারা হতাশা, তাদের কর্ম নেই। এই কর্মসংস্থানগুলো আমরা যেন করতে পারি, সেটা নারী অথবা পুরুষ, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আজকে আমাদের বগুড়াতে কিন্তু অনেক সম্ভাবনা, যেমন শিক্ষা বলেন, সংস্কৃতি বলেন এবং উদ্যোক্তা বলেন। আমাদের যে উদ্যোক্তারা, এই নারীরা কিন্তু আমরা সেই সহযোগিতাটুকু পাচ্ছি না। এখন বলেন, হাজার হাজার কোটি টাকা যদি একজন পুরুষ উদ্যোক্তা কিভাবে পায়?
তারা কিন্তু তাদের যদি প্রজেক্ট নাও থাকে সেটা আপনার স্যাংশন হয়ে যাচ্ছে। একজন নারী উদ্যোক্তা 1 লক্ষ টাকা লোন নিতে গেলে তারা কিন্তু ব্যাংকে গিয়ে তাদের বারবার হোঁচট খাচ্ছে। এটা কেন হবে? এই নারীদেরকে সহজভাবে এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে এই যে ঋণ সুবিধাগুলো যেন সহজভাবে দেয়, এই ব্যবস্থাগুলো আমি সেই ব্যাপারে করতে চাই এবং নারীদেরকে কর্মমুখী করার জন্য আরও একটি এখানে আপনার ব্যবসায়ী হাব অর্থাৎ জোন তৈরি করতে চাই, যেখানে সকল উদ্যোক্তারা সেখানে তাদের যে উদ্যোগগুলো আছে সেটা নিয়ে তারা এগিয়ে যাবে। অনেক যুবক আছে, তাদের কিন্তু অনেক সম্ভাবনা আছে। আমরা ফেসবুকে দেখি গ্রামগঞ্জে কেউ হয়তো হেলিকপ্টার তৈরি করছে, কেউ হয়তো অনেক প্রযুক্তি দিয়ে অনেক কিছু তৈরি করছে, কিন্তু আমরা কিন্তু সাপোর্ট করছি না। এই সমস্ত ট্যালেন্ট যারা, তাদেরকে আমাদের উচিত সরকারিভাবে আমরা তাদেরকে এগিয়ে নিয়ে আসব, তাদেরকে সাপোর্ট দিব এবং তাদের এই যে প্রতিভাটা আমরা বিশ্ব দরবারে যেন তাদেরকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং তাদের এই বিচক্ষণতাকে কাজে লাগিয়ে আমরা দেশের কাজে লাগাইতে পারি। এটাই আমার সর্বশেষ চাওয়া। সবাইকে ধন্যবাদ। আপনি শেষে যেটা বলেছেন যে বাংলাদেশকে একটা রোল মডেল হিসেবে আসলে গড়ে তুলতে চান, যাতে এখানকার ছেলেমেয়েরা পুরো বিশ্বের কাছে, বহির্বিশ্বের কাছে রোল মডেল হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনার চিন্তার জন্য। দর্শক, ঠিক এই জায়গা থেকে যে আলোচনাগুলো উঠে এসেছে, সেই আলোচনাগুলো আরও বাকি আছে, আরও অনেকে আছেন তারা তাদের মতামতগুলো ব্যক্ত করবেন। তাদেরকেও আমি ক্ষমতার একটা চেয়ারে বসাতে চাই, ক্ষমতার একটা আসন দিতে চাই, জানতে চাই তারা এই অঞ্চলের জন্য কি করতে চান। তবে তার আগে ছোট্ট আরও একটা বিরতির সময় হয়েছে। হারভোটের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ হারভোটের আজকের আয়োজন নিয়ে। যমুনা টেলিভিশনে এই মুহূর্তে আছে বগুড়ায়। কথা বলছিলাম বগুড়ার স্থানীয় নারী ভোটারদের সঙ্গে। ঠিক এই পর্যায়ে আপনার কাছে চলে আসতে চাই, আপনাকে যদি আগামীতে একটা ক্ষমতার আসনে বসিয়ে দেওয়া হয়, শিক্ষক এমনিতেই ক্ষমতার আসনে থাকে আমাদের কাছে, শিক্ষকদেরকে আমরা সম্মান করি, তারা জাতি গঠনের কারিগর, কিন্তু সত্যিকার অর্থে ক্ষমতার চেয়ার পেলে এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ করতে চান? প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা আধুনিকায়ন একটা শিক্ষা ক্যাম্পাস, যেখানে একদম শিশু শ্রেণী থেকে একদম উচ্চ ডিগ্রি অর্থাৎ মাস্টার্স, পিএইচডি সব সর্বোচ্চ ডিগ্রি যেখানে নিতে পারবে এমন একটা ক্যাম্পাস, যে ক্যাম্পাসে দরিদ্র পরিবার থেকে শুরু করে একদম হাই স্ট্যাটাস পরিবার থেকেও পড়াশোনা করতে পারবে। আর হচ্ছে সেখানে আমি যেটা দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, অনেক মেধাবী শিশুরা ঝরে যাচ্ছে শুধু দারিদ্রতার কারণে। হয়তোবা তাদেরকে সেইভাবে পরিবেশ দেয়া যাচ্ছে না, তারা ওইভাবে সুযোগ পাচ্ছে না বলে তারা কিন্তু ঝরে পড়ছে। এবং এর পিছনে আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে পারিবারিক অসচ্ছলতা এবং হচ্ছে অশিক্ষার অভাব, সুশিক্ষার অভাব, যেগুলো হচ্ছে খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দিচ্ছে। অনেক মেধাবী মেয়ে শিশুরা বিশেষ করে দেখা যাচ্ছে যে বাবা মার শিক্ষার অভাব থাকার কারণে তাড়াতাড়ি বিয়ে দিতে পারলেই তারা হয়তোবা নিজেকে মুক্ত করছে, যে আমি যদি দায় থেকে মুক্ত হতে পারছে। কিন্তু এদের পিছনে যদি আমরা শ্রম দিই এবং আমরা যদি সেই সুযোগটা করে দিই বিশেষ করে, তাহলে এরা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবে। এবং এতে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্র, জাতির কিন্তু অনেক উন্নতি সাধন হবে, অনেক ভালো ভালো মেধা আসবে এতে। আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে একটা আধুনিকায়ন হাসপাতাল, যেখানে হচ্ছে 40 বছরের পর সবার একটা মেডিকেল কার্ড থাকবে, সবাই চিকিৎসা নিতে পারবে। সাধারণত দেখা যাচ্ছে যে 40-এর পরেই কিন্তু মোটামুটি সবাই সাধারণভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের জন্য মেডিসিনটা ফ্রি থাকবে, চিকিৎসা ফ্রি থাকবে। এই একটা কাজ করলে আমার মনে হয় যে আমাদের বগুড়াবাসী বিশেষ করে অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবে। এবং
যেটা অনেকে আছে হচ্ছে টাকা আছে বলে হয়তো বা বিদেশে যাচ্ছে, দেশে চিকিৎসা নিতে পারছে না, অকালে মৃত্যুবরণ করছে। অনেক অনেক রোগী আছে এমন, তাদের যেন মানে অকালে আর মরতে না হয় এমন একটা সিস্টেম করতে চাচ্ছি চিকিৎসা ক্ষেত্রে। আর হচ্ছে আপনার মাদক এবং সন্ত্রাসকে মানে নির্মূল করতেই হবে আমাদের সমাজ থেকে। এবং এই জন্য আমাদের মানে সচেতনতা, মানে প্রতিটা ব্যক্তিকে সচেতন হতে হবে নিজে থেকে। এবং এইটা বেশি বেশি করে আমার মনে হয় যে মানে চর্চা করতে হবে আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে, যে আমরা যেন ব্যক্তিগতভাবে প্রতিটা ব্যক্তি যেন আমরা শুদ্ধ হতে পারি এবং সুশিক্ষায় যেন শিক্ষিত হতে পারি। মানে শিক্ষা গ্রহণ তো অনেকেই করছি আমরা, কিন্তু আসলে আমরা কি সবাই সুশিক্ষিত হতে পারছি না। যেন আমরা সুশিক্ষিত হতে পারি, মানে সেই জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপগুলো আপনি সুশিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন, যেটা একজন শিক্ষক হিসেবে আপনার কাছ থেকে কাম্য। আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হলো, এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ করবেন? এখন প্রধান যে কাজগুলো বগুড়ার জন্য করতে চাই, আমার যে মানে রাজনীতি শুরু হচ্ছে আমার ছাত্র জীবন থেকে, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে। আমি সবার আগে বগুড়ায় যেটা করতে চাই, একটা উন্নত মানের ইউনিভার্সিটি করতে চাই, এবং এটার জন্য আমি আপাময় সবার সহযোগিতা কামনা করতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই যে রঞ্জে যে দুর্নীতি, আমরা যে একটা মানে প্রতিটা মুহূর্তে আমাদের ভিতরে একটা কাজ করে যে আমরা একটা কাজ করব, কিছু টাকা দিই, তাহলে আমরা এই কাজটা করতে ইজি হবে আমাদের। এই যে রঞ্জে দুর্নীতি, এটাকে আমি মানে আমি জানি না কতটুকু করতে পারবো। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করে আমি এই ব্যাপারে কাজ করব, যে যেন প্রত্যেকটা সেক্টর থেকে দুর্নীতি দূর হয়। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, আমাদের অনেক নারী উদ্যোক্তা আছে, বিশেষ করে বগুড়ায়। আমি একজন মহিলা হিসেবে, পলিটিশিয়ান হিসেবে আমি অনেক নারী উদ্যোক্তার সাথে আমার পরিচয় হয়েছে। তারা কিন্তু সঠিক প্ল্যাটফর্ম বলেন অনেক সময় হয়তো তারা মানে পাচ্ছে না, এই কারণে তাদের প্রতিভাগুলো তারা প্রকাশ করতে মানে বের করে আনতে পারছে না। আমি যদি ক্ষমতায় যাই, আমি মনে করব সবার মহিলাদের জন্য একটা মার্কেট করব, যেখানে নারী উদ্যোক্তাদের একটা অবস্থান থাকবে এবং মহিলারা যেন অল্প পয়সায়, অল্প টাকায় যেন বাজার করতে পারে, সেই ব্যবস্থা করতে চাই আমি। তৃতীয়ত হচ্ছে এই বগুড়া শহর প্রচণ্ড যানজট, ইতিমধ্যে আমাদের অনেকেই বলেছেন এটা। আমি মনে করি নারীদের জন্য একটা বা একাধিক বাসের যদি সার্ভিস চালু করা যায়, যেখানে শুধু মহিলারাই, সেখানে বিভিন্ন বয়সের হতে পারে, ছাত্রী হতে পারে, বয়স্ক হতে পারে, মাঝবয়সী হতে পারে, মা খালা যারাই হোক, তাদের জন্য যদি বাসের সার্ভিস দেওয়া যায়, এটা আমাদের জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা অনেক দেশে আছে আর কি। এবং নিরাপদ বাস সার্ভিস আমি চালু করতে চাই। আর আরও আসলে তিনটা আমাদের সময় 3টাকে সাপোর্ট করছে আপাতত, এই 3টাই মাথায় এসেছে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার নোবেল থটের জন্য। আপনার কাছে আসতে চাই, আপনাকে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেওয়া হলো, প্রথম 3টা কাজ করতে চাইবেন, কোন 3টা কাজ? ধন্যবাদ আপনাকে এত সুন্দর আর মজার একটি প্রশ্ন করার জন্য। আসলে কিছু সময়ের জন্য নিজেকে ক্ষমতা চেয়ারে দেখতেও ভালো লাগে, ভাবতেও ভালো লাগে। তা আমি প্রথমেই, আমি যেহেতু নারী, সেই জন্য নারীর মানে জীবনের মান উন্নয়নের চেষ্টাই করব। সবাই যেটা বলেই ফেলেছে, আমার আর সেটা নিয়ে বেশি কিছু বলার নাই। তারপর আমি দ্বিতীয়ত, আমি যেহেতু সনাতনী, সেহেতু আমি আমার এলাকার সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আপনি জেনে থাকবেন যে 5ই আগস্ট সরকার পতনের পর প্রতিটা সনাতনী, বাংলাদেশের প্রতিটা সনাতনী আতঙ্কে ছিল যে কখন জানি আমার উপর হামলা হয়, আমার পরিবারের উপর হামলা হয়। তো এটা কেন হবে? যে আমাদের পূর্বপুরুষরা এই বাংলাদেশের মানুষ ছিল, আমরা এই বাংলাদেশেই জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, আমি ভোট দেই, আমি একজন বাংলাদেশের নাগরিক, তাহলে আমার কেন এই যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু এই বিষয়টা থাকবে? একজন মায়ের সন্তান 3জন ছেলে 2জন মেয়ে হলেই কিন্তু সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু বলে কিন্তু মায়া মমতা কমে যায় না, বেশি হয়ে যায় না। সেহেতু আমার দ্বিতীয় পদক্ষেপ হবে যে সনাতনীদের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিটা সনাতনী যেন বাংলাদেশে স্বাচ্ছন্দ্যভাবে
থাকতে পারে। আর তৃতীয় পদক্ষেপ হবে সনাতনীদের জীবনের মান উন্নয়ন, মানে তারা তাদের জীবনে যেন মান উন্নত হতে পারে, তারা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, নিজেকে বাংলাদেশের একজন নাগরিক ভাবতে পারে, চলতে পারে। আমি এটাই করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনি সব শেষে যে কথাটা বলেছেন যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আপনি গড়তে চান, যদি আপনি কখনো নির্বাচিত হন আপনার কাছে আসবো, আপনি যদি ক্ষমতার চেয়ার পেয়ে যান এই অঞ্চলের জন্য প্রথম কোন 3টা কাজ করতে চান? আসলে অনেক বিশ্লেষণাত্মক আলোচনা হয়ে গেছে, মনের অনেক কথাগুলো তারা মানে বড় আপুরা বলে দিয়েছেন, এখানে খুব বেশি যুক্ত করব না। তবে আমার চাওয়া পাওয়ার মধ্যে যেগুলো থাকবে সেটা হচ্ছে যে মৌলিক চাহিদা আমাদের সমাজে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। মৌলিক চাহিদা পূরণ না হলেই মানুষ কিন্তু ওই যে আমরা কথাই বলি যে অভাবে স্বভাব নষ্ট, সেখান থেকে যে সন্ত্রাস বলেন বা যেটাই বলেন এই জিনিসগুলো কিন্তু সেই জায়গাগুলো থেকেই আসছে। তো আমরা মানুষকে বলি যে আমরা একটা দুর্নীতিগ্রস্ত দেশে আছি। তো সেই সেক্টরগুলো খুঁজে বের করা, কৃষক যেন তার ন্যায্য হিস্সা পায়, তারপরে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন অবশ্যই আমরা চাই। আবার একজন নারী হিসাবে বলুন, আবার যে কোনো পিছিয়ে পড়া মানুষ এই সমাজের থাক, তারা হচ্ছে যে তারা যেন এগিয়ে এসে সমাজের যে কি বলবো, সমাজকে উন্নয়নশীল উন্নত আরও মানে যতটা এগিয়ে নিয়ে যেতে পারে সেখানে তার যেন ভূমিকা রাখতে পারে, তারা যেন ভীতিতে না থাকে। আমার কথার মধ্যে আপনি হয়তো বা বারবার ভীতি পাচ্ছেন, কারণ হচ্ছে যে এগুলোতে আমরা ভুগছি আর কি। আর হচ্ছে যে প্রকৃতির বিষয়ে যাব, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ছড়ানো ছিটানোর একটা বদভ্যাস আছে আমাদের বাঙালিরা, এই ক্ষেত্রে মানে বিভিন্ন দেশে বলেন আমাদের নামটা একটু খারাপ হয়ে আছে আর কি। তো যাই হোক, আমাদের বগুড়া শহরেও যেন এরকম মানে প্রকৃতির দিকে আমরা একটু লক্ষ্য করি, বিশেষ করে টুরিস্ট স্পট। হ্যাঁ, টুরিস্ট স্পটগুলো তো অবশ্যই। আর তাছাড়াও শহরের মধ্যে যেভাবে আবর্জনা যেন আমরা ছড়াই ছিটায় না রাখি, সেগুলো দিক থেকে আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে অবশ্যই এই জিনিসগুলো, প্রশাসন আইনকে মানে অবশ্যই সঠিকভাবে যেন ব্যবহার হয় সেই দিকে প্রত্যাশা রাখবো। অসংখ্য ধন্যবাদ আপনাকেও এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, কারণ আপনারা প্রত্যেকেই এই বগুড়াকে নিয়ে চিন্তা করছেন, পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন। এবং আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনাদের সবার তথ্য থেকে একটা বিষয় বোঝা যাচ্ছে যে আপনারা এই অঞ্চলটাকে একটা সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে চান এবং সবাই তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আসন্ন নির্বাচনে তেমনটাই প্রত্যাশা করছেন যাতে এই অঞ্চলের উত্তরোত্তর সাফল্য হয়, এবং এটা সাফল্য যখন প্রত্যেকটা অঞ্চলে হবে দেশটাও এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ যমুনা টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। দর্শক, যমুনা টেলিভিশনের কাছে বগুড়ার নারী ভোটাররা তাদের এই অঞ্চলটাকে নিয়ে কথা বলেছেন, এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, যাতায়াত ব্যবস্থা নিয়ে কথা বলেছেন। সর্বোপরি তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা অবাধ এবং সুষ্ঠুরূপে দেখতে চান, যাতে গণতন্ত্রের ব্যবস্থাটা, গণতন্ত্রের ধারাটা অব্যাহত থাকে, এই অঞ্চলটা সমৃদ্ধির দিকে, প্রবৃদ্ধির দিকে এগিয়ে যায়। দর্শক, আজ বগুড়া থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো জেলায়, নতুন কিছু মানুষের সঙ্গে। সেই পর্যন্ত প্রত্যাশা করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বোপরি নিরাপদে থাকবেন।